সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে কালকের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। গেল কয়েকদিন ধরেই সরকার ও 14 দলীয় জোটের নেতারা অভিযোগ করেছেন কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামাত শিবির সহিংসতা চালিয়েছে। তাদেরকে নিষিদ্ধ করার আইনগত দিক নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উচ্চ আদালত। আন্দোলনে গুলি না করা ও ডিবির কাছে থাকা 6 সমন্বয়কে ছেড়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এসব ঘটনায় লজ্জা জানান আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে পুলিশ নয়, গুলি চালিয়েছে তৃতীয় পক্ষ। রিটের ব্যাপারে কাল আদেশ দেওয়ার কথা। সরকারি অফিস কাল থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। এদিকে আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের অকারণে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকালের মধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার, একথা জানিয়েছেন আইনমন্ত্রী। বলেছেন, সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সময় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার সাথে এই দুটি সংগঠন জড়িত। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। উচ্চ আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। পরে দলটির পক্ষ থেকে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। 2023 সালের 19 নভেম্বর তা খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটেছে, সরকার ও 14 দলীয় জোটের অভিযোগ সেসব হামলায় বিএনপির সাথে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন শিবির জড়িত ছিল। এমন পরিস্থিতিতে দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, বুধবারের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে? ইনশাআল্লাহ। পরে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আইনগত দিক নিয়ে 7 মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যালোচনা বৈঠকে বসেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি প্রক্রিয়াধীন। এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এর আগে গতরাতে 14 দলের শরিকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ আসে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে উচ্চ আদালত। একটি রিটের শুনানিতে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জা জানিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিপোর্ট করছেন হাসনান তানভীর। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে এক রিট শুনানি সকালে দ্বিতীয় দিনের মতো শুরু হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে। জনাকীর্ণ আদালতে 2 ঘন্টার বেশি সময় ধরে চলে শুনানি। এ সময় সরকারপন্থী ও রিটকারী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। শুনানির সময় বিচারপতিরা বলেন, গত কয়েকদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় তারা লজ্জিত। বলেন, পুলিশ কি আচরণ করবে তা CRPC-তে পরিষ্কার বলা আছে। এ বিষয়ে কাল বুধবার আদেশ দেয়া হবে।
বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে, এই নিয়ম কোথাও নাই, সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই, পিআরবিতে নাই, সংবিধানে নাই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেফতার, নির্যাতনের ঘটনায় বেসরকারি যে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে তাদের সাথে রিটকারী আইনজীবীদের সম্পর্ক আছে বলে অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। এর জবাবও দেন রিটকারীরা। যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা, তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি, আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। পুলিশ নয়, তৃতীয় পক্ষ উপর থেকে গুলি ছুঁড়েছে বলেও আদালতে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। গুরুতর আহতদের প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন সরকার প্রধান। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। যারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার শেষে তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের অকারণে আটক করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যকে ভিত্তিহীন বলেন। সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে। এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। জামাত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এদেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল আওয়ামী লীগ। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, শিক্ষার্থীদের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নাটক সাজানো হয়েছে। কারফিউ তুলে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর দাবি জানান তিনি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এ দায় তোমার, এ দায় তাই তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। কারফিউ সময়ে শিথিল হওয়া রাজধানীর জনজীবন আরও স্বাভাবিক হতে দেখা গেছে আজও। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজধানী ও আশেপাশের জেলাগুলোতে কাল সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ 11 ঘন্টা শিথিল ছিল আজ, বাড়ানো হয় অফিসের সময়ও। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় কিছু সড়কে বেড়েছে যানজট। এদিকে দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামীকাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সরকারি অফিস। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে স্বল্প দূরত্বের রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সংবাদের বস্তুনিষ্ঠতা আর পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা, এই মূলমন্ত্র পাথেয় করে মাছরাঙা টেলিভিশন পার করল প্রতিষ্ঠার 13 বছর।
নতুন স্বপ্ন ও পরিকল্পনার আলোয় বেসরকারি টেলিভিশন চ্যানেলটি সাজাতে চায় আগামীর পথচলা। রিপোর্ট করছেন মমিতা জান্নাত। দেশের সম্প্রচার জগতে মাছরাঙা টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল গুণগত পরিবর্তনের স্বপ্ন নিয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ, সুস্থধারার বিনোদন আর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে উদ্দীপ্ত পথ চলায় ১৩ বছর পেরিয়ে স্বপ্নের বুনন এখন অনেকটাই পোক্ত। সৃষ্টিশীলতা আর অভিজ্ঞতায় নিজেকে আরও সমৃদ্ধ করে ১৪ বছরে পা রাখছে পরিণত এক মাছরাঙা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। মাছরাঙার প্রত্যেকটি সকাল শুরু হয় নূতনত্ব আর ভিন্নতার স্বাদ নিয়ে রাঙা সকাল অনুষ্ঠানের মাধ্যমে। দিনের শুরুতে পর্দায় সফল মানুষদের উপস্থিতি আর নতুন পুরনো শিল্পীদের গান দর্শকদের সতেজ করে তোলে সারাদিনের জন্য। একাধিক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও মাছরাঙা নিয়মিতই আয়োজন করে আসছে সারা দেশ থেকে লোকসঙ্গীতের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানা। আধুনিকতার নামে ভুলতে বসা বাংলা সংস্কৃতির অন্যতম এই অনুষঙ্গ যেন নতুন করে প্রাণ পাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। একইভাবে রান্নাবান্না নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে পরিণত হয়েছে সেরা রাঁধুনি। প্রতি বছরই দেশসেরা রন্ধনশিল্পী খোঁজার মধ্য দিয়ে নারীর সৃষ্টিশীলতা, রসনা বিলাসে দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে দৃশ্যপটে তুলে আনছে মাছরাঙা টেলিভিশন। বিশ্ব সংস্কৃতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে মানসম্পন্ন বিদেশি সব অনুষ্ঠান দর্শক শ্রোতার নাগালে নিয়ে এসেছে মাছরাঙা টেলিভিশন। শিশুদের জন্য মাছরাঙা প্রচার করছে জনপ্রিয় বিভিন্ন কার্টুন ও নিজস্ব অনুষ্ঠানও। দর্শক শ্রোতাদের রুচিশীল বিনোদন উপহার দিতেও অঙ্গীকারাবদ্ধ মাছরাঙা। সেই লক্ষ্য থেকে চলচ্চিত্র ও নাটক ছাড়াও লাইফস্টাইল, প্রযুক্তি, শোবিজ নিয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করছে মাছরাঙা। রুচির ছাপ, শুদ্ধতার ছোঁয়ায় নিজেকে আলাদা করে চেনানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে এই সম্প্রচার মাধ্যমটি। আমরা সকল বয়সী এবং সকল শ্রেণীর মানুষের জন্যই আসলে দর্শকের জন্য আমরা চেষ্টা করেছি অনুষ্ঠান সাজাতে। পাশাপাশি আমরা একই সঙ্গে বেশ কিছু ইভেন্ট করছি, কিছু স্পেশাল ডেকে আমরা নোটিস করছি, যেগুলো নিয়ে আমরা আলাদাভাবে ভাবছি। তবে প্রজন্ম যখন বড় টিভি পর্দা থেকে মুখ ফিরিয়ে খুদে মুঠোফোন কিংবা কম্পিউটারের পর্দায় অনেক বেশি ঝুঁকে পড়ে, তখন সেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গণমাধ্যমগুলোর জন্য। তবে মাছরাঙার ডিজিটাল টিম অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করছে সেই চ্যালেঞ্জ। মাছরাঙা তাই সমান জনপ্রিয় নেট দুনিয়াতেও। এই মুহূর্তে আমার কাছে মনে হয় সবচাইতে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে নিজেদেরকে ট্রান্সফর্ম করা। আমরা কিন্তু একটা শিফটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদেরকে এখন ট্র্যাডিশনাল মিডিয়া থেকে ডিজিটালের দিকে কনভার্ট করতে হচ্ছে। আমরা সমষ্টিগতভাবে সবাই চেষ্টা করে যাচ্ছি নিজেদেরকে সেই জায়গাগুলোতে আসলে নিয়ে যাওয়ার জন্য। অনুষ্ঠানের ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে সবসময়ই আমরা আসলে প্রতিদিনই কিছু না কিছু নতুন চেঞ্জ আনার চেষ্টা করি এবং আমার মনে হয় যে আগামীতেও আমরা আসলে আরও অনেক কিছু পরিবর্তনের দিকে যাব বলে আমরা বিশ্বাস করি। আর সংঘর্ষ চলছে। মিশ্র ঘরানা টেলিভিশন হলো সাংবাদিকতার চ্যালেঞ্জ সবসময় সাহসের সাথে মোকাবেলা করে যাচ্ছে মাছরাঙার সংবাদ বিভাগ। সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রতিযোগিতা নয়, মাছরাঙার সার্বক্ষণিক প্রচেষ্টা তথ্যের শুদ্ধতা ও বস্তুনিষ্ঠতায়, যার স্বীকৃতিও মিলছে অবিরত। যেটাকে পাবলিক ইন্টারেস্টেড জার্নালিজম বলে, আমরা সেটাকে ফলো করি। জনগণের চাওয়া পাওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষা, পিছিয়ে যাওয়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া, সেদিকে আমাদের বড় ফোকাস থাকে। কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, সেই জিনিসগুলোকে তুলে আনা, সেটি কিন্তু আমাদের বড় ফোকাসের জায়গা। সেটি আমরা করে থাকি আমাদের অনুসন্ধানের রিপোর্টের মধ্য দিয়ে। দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর নানান প্রান্ত থেকে খবর সংগ্রহ ও সম্প্রচার মাছরাঙার সংবাদকে সমৃদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। মাছরাঙা টেলিভিশন এটাতেই বিশ্বাসী যে যা কিছু বস্তুনিষ্ঠ সেটাই উঠে আসতে হবে এবং এর মধ্য থেকেই আসলে প্রতিযোগিতা করে টিকে থাকার যে বিষয়টি, সেটা মাছরাঙা প্রবলভাবে বিশ্বাস করে।
অনুসন্ধানী সাংবাদিকতায় মাছরাঙা টেলিভিশনের নাম সব সময় উঠে এসেছে শীর্ষ তালিকায়। অনুসন্ধান, উন্মোচন এসব অনুষ্ঠানের মাধ্যমে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে মাছরাঙা। স্বীকৃতি হিসেবে গত কয়েক বছরে অনুসন্ধানী সাংবাদিকতার প্রায় সব স্বীকৃতি জমা হয়েছে মাছরাঙার ঝুলিতে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যের হালনাগাদ তথ্য নির্ভর চুলচেরা বিশ্লেষণ আর নতুন সম্ভাবনার খবর নিয়ে প্রচারিত বিজনেস রিপোর্ট বিশ্ব ও জাতীয় অর্থনীতির নানান বাকবদলের খবর নিয়ে আসে সপ্তাহ জুড়ে। ক্রীড়ামোদীদের জন্য মাছরাঙার বিশেষ আয়োজন খেলার মাঠে। দেশি বিদেশি খেলার চমকপ্রদ আর সবশেষ তথ্যর খোরাক মিটিয়ে তৈরি করেছে নতুন মাত্রা। প্রবাদ প্রতিম শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে 2011 সালের 30শে জুলাই যাত্রা শুরু করে মাছরাঙা। আমি একটাই কথা বলতে পারি, ডেডিকেটেড হয়ে যদি আমরা কাজ না করি তাহলে সফল হওয়া যায় না। এই ডেডিকেশনটা থাকতে হবে। কিংবদন্তি সেই মানুষটা আজ নেই, কিন্তু তার দেখানো পথ ধরেই দেশীয় সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষ্যে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাত্র 5 দিনের মাথায় ঝরে গেল দেশের ব্যান্ড সঙ্গীত জগতের উজ্জ্বল 2 নক্ষত্র। শাফিন আহমেদের মৃত্যুর শোক সামলে উঠতে না উঠতেই সংস্কৃতি অঙ্গনে আবারও কান্নার রোল উঠল আরেক গুণী শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে। বিপ্লব আহসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। কত যে খেলি আলিঙ্গনের খেলা। চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। আজ বেলা 11:30টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে 2011 সালে তাঁর লিভারে ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও তা সংক্রমিত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। আমরা আর কারোর কাছে যাওয়ার আর জায়গা রইল না। সব ক্ষেত্রে জুয়েল ভাই কিন্তু আমার একদম অস্তিত্বের সাথে মিশে আছে এবং এই চলে যাওয়াটাও আমি মেনে নিতে পারছি না। শাফিন ভাই চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছি না। এদিকে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড সঙ্গীতের আরেক জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। দুপুরে আজাদ মসজিদে এই গুণী শিল্পীর জানাজা সম্পন্ন হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন তার সতীর্থরা। কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন। একটার পর একটা আমাদের সঙ্গীতাঙ্গনের আমরা বন্ধুকে হারাচ্ছি এবং সেটার অপূরণীয় ক্ষতি আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য বাংলাদেশে। ভালো মিউজিশিয়ান, খুবই ভালো মিউজিশিয়ান, গুণী মিউজিশিয়ান আমরা হারালাম। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি শো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় শাফিনকে। গত 25 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় দেশের ব্যান্ড সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্রকে। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামীকালই নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানিয়েছেন আইনমন্ত্রী। আইনগত দিক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যালোচনা বৈঠক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মৃত্যুতে লজ্জিত উচ্চ আদালত। পুলিশ নয়, গুলি চালিয়েছে তৃতীয় পক্ষ, দাবি রাষ্ট্রপক্ষের। কাল থেকে স্বাভাবিক হচ্ছে অফিস সময়, গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের অকারণে আটক করার অভিযোগ ফখরুলের। এই ছিল এখনকার মতো। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।